নমস্কার, আমি সুদীপ্ত চক্রবর্তী। আপনারা দেখছেন স্পোর্টস ওয়েভ ইন্ডিয়া। আইএসএল এর আরো একটা লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের যে লাইভটা করব সেটা মুম্বাই সুপার মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসির যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটি নিয়েই আমরা কিন্তু পোস্ট ম্যাচ অ্যানালিসিস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এবং আজকে কিন্তু অনেকদিন পরে যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য প্রাক্তন ফুটবলার এবং ফুটবল বিশ্লেষক শ্রী কুমারেশ ভাওয়াল। কুমারেশ দাকে আমরা প্রথমেই আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম এবং তারপর কুমারেশ দাকে আমরা স্বাগত জানাবো। কুমারেশ দা, তোমাকে অনেকদিন পরে স্পোর্টস ওয়েভ ইন্ডিয়ায় তোমাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের দর্শকরা অনেকদিন ধরে তোমাকে চাইছিল, তোমার প্রত্যাশায় তারা বসেছিল তোমার সঙ্গে অ্যানালিসিস তারা শুনবে বলে। আজকে যথারীতি আশা করি তাদের সেই আশা পূর্ণ হবে। এবং কুমারেশদার কাছ থেকে আমরা শুনে নেব। আজকে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু খুব এক হতাশজনক একটি পারফরমেন্স তাদের উপহার দিয়েছে দর্শকদের এবং তাদের ফ্যানেদের। এবং কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে 1-0 বলে তারা হেরে গেছে ঘরের মাঠে। এবং এই ঘরের মাঠে এই হারের ফলে কিন্তু আজকে যে লিগ টেবিলের পজিশনটা দাঁড়িয়েছে সেই লিগ টেবিলের পজিশনটা আপনাদের এক ঝলকে একটুখানি বলে দিই, তারপরে আমরা মূল বিশ্লেষণের মধ্যে ঢুকবো। আজকে এই ম্যাচটা জেতার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি লিগ টেবিলের 1 নম্বরে চলে এসছে এবং তারা 6টা ম্যাচ থেকে কিন্তু 14 পয়েন্ট অর্জন করে তারা লিগ টেবিলের শীর্ষে চলে এসছে। এবং মোহনবাগান সুপার জায়ান্ট আজকে এই আইএসএল এ প্রথম হারের স্বাদ পেল আর কি। সেই হার হজম করার জন্য কিন্তু 6 ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে 13, অর্থাৎ তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এরপরে তৃতীয় স্থানে রয়েছে জামশেদপুর, তাদের পয়েন্টও 13, 6 ম্যাচে 13 পয়েন্ট পেয়ে জামশেদপুরও 3 নম্বর স্থানে রয়েছে। এবং এফসি গোয়া রয়েছে কিন্তু 4 নম্বর স্থানে, 5টি ম্যাচ খেলেছে, তারা একটি ম্যাচ কম খেলেছে বাকি 3টে টিমের থেকে। এবং সেই 5টি ম্যাচে কিন্তু তারা 9 পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে লিগ টেবিলের। এবং ইস্ট বেঙ্গল সুপার জায়ান্ট কিন্তু 5ম স্থানে রয়েছে, তারাও 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট কিন্তু 8। এই হলো লিগ টেবিলের মোটামুটি এবং পজিশন। আজকে আরো একটি ম্যাচ ছিল, সেটাও আপনাদের একটু ছোট্ট করে বলে দিই। এবং ওড়িশা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে সেই ম্যাচটি বিকেলবেলা 5টার সময় ছিল। এবং সেই ম্যাচে কিন্তু ওড়িশা এফসি দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু তারা 4-1 গোলে হারিয়ে দিয়েছে নর্থ ইস্ট এফসি কে। এবং তারা কিন্তু অনেকটাই ভালো পজিশনে চলে এসছে। 4 ম্যাচে কিন্তু 5 পয়েন্ট নিয়ে তারা কিন্তু লিগ টেবিলে আরো অনেকটাই উপরে চলে এসছে। এবং নর্থ ইস্ট ইউনাইটেডের ঘাড়ের কাছে কিন্তু তারা নিঃশ্বাস ফেলছে, যারা 6 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে। এবার আমরা কিন্তু মূল বিশ্লেষণে আসছি। কুমারেশ দার কাছে আসবো প্রথমেই। কুমারেশ দা, আজকের ম্যাচটা তো তুমি খুব ভালোভাবে দেখলে এবং মুম্বাই সিটি এফসির কাছে এরকম একটা হতাশজনক পারফরমেন্স, যদিও আমরা পুরো ম্যাচে কিন্তু তাদের একটা প্রাধান্য ছিল মোহনবাগানের। 73% তারা বল পজিশন তাদের ইয়েতে ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আজকে এই ম্যাচটা 1-0 বলে হারতে হলো। এটা কি কারণ বলে তোমার মনে হয় যে মোহনবাগানের যে হারটা এতদিন এই 5টা ম্যাচে অপরাজিত থাকার পরে যে হার হজম করতে হলো, এটার কি কারণ হতে পারে, তোমার কি মনে হয়? প্রথম কারণ আমি বলবো যে একটা টিম গত 3-4 বছর ধরে সিনিয়র প্লেয়ার্স বলো, মনবীর বলো, লিস্টন বলো, অ্যাপুইয়া লাস্ট ইয়ারে এলো, থাপা, একটা সেট টিম কিন্তু মোহনবাগান ধরে রেখেছে। বাট টিমটার মধ্যে গত কয়েক বছরে প্রত্যেক বছরই সিজনের মাঝামাঝি, সিজনের শেষের দিকে বা কোনো কারণে সাময়িক একটা রেজাল্ট খারাপ হয়েছে বলে টিমটার মধ্যে কিন্তু কোচ বারবার চেঞ্জ হয়েছে, বাট প্লেয়ার কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি সেই সেন্সে। তো আশা করেছিলাম যে মোহনবাগান অ্যাজ এ টিম ভালো খেলবে। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স একটা অন্য জিনিস, বাট একটা টিম গেম খেলবে এটা আশা করেছিলাম, কারণ অলমোস্ট প্লেয়ারগুলো সেম টিম ধরে রেখেছে মোহনবাগান। খুব একটা ফার্স্ট ইলেভেনে খুব একটা চেঞ্জেস কিছু আসেনি। বিশাল কায়েত অনেক বছর ধরে খেলছে মোহনবাগান টিমে, শুভাশিস অনেক বছর ধরে খেলছে, টাংরি অনেক বছর ধরে আছে,
এদিকে তোমার লিস্টন, মনবীর, পেত্রাতোসও বেশ কয়েক বছর হয়ে গেল টিমের সঙ্গে। বাট সেই অর্থে প্রথম দিন থেকে টিমটা কিন্তু কম্বাইন্ড কম্বাইন্ড হিসেবে অ্যাক্ট করছে না। একটা কম্বিনেশন প্লে বলো, একটা টিম গেম বলো, বা সাপোর্টিং ফুটবল বলো, সেটা কিন্তু দেখতে পাচ্ছিলাম না। যদিও যদিও পরপর 4টে ম্যাচ মোহনবাগান জিতেছে, তা সত্ত্বেও তোমাকে আমি বলেছিলাম যে মোহনবাগান ভালো পারফর্ম করছে না। সেটা কতগুলো প্যারামিটার দেখলে তুমি বুঝতে পারবে। গোল পেয়ে যাচ্ছে, বাট একটা গোলের জন্যে যে কনস্ট্রাকটিভ মুভমেন্টগুলো, সেগুলোর থেকে কিন্তু গোলগুলো আসছে না। গোলগুলো আসছে অল অফ এ সাডেন, একটা হয়তো সেন্টার করলো, একটা হয়তো অপোনেন্ট ভুল করলো, কেউ হয়তো একটা ভালো ডেলিভারি করলো, সেখান থেকে যেরকম আগের দিন শুভাশিস বাঁদিক থেকে একটা ভালো ডেলিভারি করেছিল, সেটা ম্যাকলারেনকে দেখলাম অদ্ভুত একটা ভালো হেড করে চলে গেল। কিন্তু এইগুলো আজকে যেরকম মুম্বাই সিটি, এর আগের দিন বেঙ্গালুরু এফসি, এবার তার আগে যে টিমগুলোকে ফেস করেছে মোহনবাগান, সেগুলো কিন্তু এই মুম্বাই সিটি বা বেঙ্গালুরু এফসির মতন স্ট্রং টিম বা সমানে সমানে টিম নয়। এইবার কমা টিমের সাথে তুমি ফিট নও, সবে একটা দুটো ম্যাচ খেলছো, তোমার কম্বিনেশন প্লে হচ্ছে না, টিম গেম হচ্ছে না, সেগুলো ঠিক আছে, চলে যায়। কিন্তু যখন অপোনেন্টে সেম কোয়ালিটির টিম বা ভালো টিম, তখন কিন্তু তোমাকে এই টিম গেম অথবা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপরে ডিপেন্ড করতেই হবে। তো সেই দুটো জায়গাতেই মোহনবাগান দেখলাম ফেইল্ড। টিম গেম বলতে কিচ্ছু দেখলাম না, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কাউকে কাউকে ভালো লাগলো না। বাই নেম বলে দিতে পারি, আজকে মোহনবাগান বলের কন্ট্রোলটা রেখেছিল, বল পজিশন মোহনবাগানের বেশি ছিল, বাট বল পজিশন বেশি হওয়া মানেই যে টিম বেটার খেলেছে, অনেক চান্সেস ওপেন করেছে, নট দ্যাট। স্কোয়ার পাস আর ব্যাক পাস, এই বলের পজিশনটা রেখেছে ঠিকই, কিন্তু পাসিংগুলো ছিল একেবারে নির্বিষ। পাসিংগুলোর মধ্যে কোনো সময় মনে হয়নি পেনিট্রেটিভ পাস, ইভেন ফ্রন্ট পাসও খেলেনি। এই যে বলের পজিশন এত পার্সেন্ট, 73% সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে 68%, তো বল রেখেছে নিজেদের ডিফেন্সিভ থার্ডে বা মিডল থার্ডে, বলগুলো এইখানে খেলেছে। এবার একটা মোহনবাগান সুপার জায়ান্ট টিম, 4-5 বছর ধরে টিমটার মধ্যে খুব একটা ফার্স্ট 11-এ খুব একটা চেঞ্জেস হয়নি, সেখানে কি আশা করব? প্রত্যেকে সিনিয়র ছেলে, থাপা, অ্যাপুইয়া, লিস্টন, মনবীর, পরে তোমার এদিকে পেত্রাতোস, ওদিকে ম্যাকলারেনেরও 2 বছর হয়ে গেল, একমাত্র নিউ কামার তোমার রবসন ছেলেটা, সে পরে এলো। পরে এসে আমি প্রথম দুটো একটা ম্যাচ দেখেই বলেছিলাম যে ছেলেটার কোনো ভ্যারিয়েশন নেই, ছেলেটা 1:1 ভালো ড্রিবল করতে পারে না, ছেলেটার একটাই খেলা লেফট উইং থেকে উইথ বল ভেতরে ঢোকা, আফটার দ্যাট ব্লকড, আফটার দ্যাট যাই হোক, হয়তো কোনো ক্রমে কোনো কারণে একটা দুটো ম্যাচে গোল পেয়েছে ওই যে টিমগুলো উইকার তাদের এগেনস্টে, কিন্তু কোনো ভালো টিম এরকম ভেতরে ফানেল করে ভেতরে ঢুকিয়ে আস্তে আস্তে কোলাপস করে দেবে একদম, যেটা আজকে মুম্বাই সিটি করেছে। মুম্বাই সিটি সম্বন্ধে আসছি পরে, কারণ ওদের সম্বন্ধেই আজকে বলা দরকার। বাট মোহনবাগানের এই যে 4 ম্যাচ জেতার পরে ওদের যে আস্ফালন, ওদের যা বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো আশা করি বেঙ্গালুরু ম্যাচের পর থেকে কমবে। কারণ এই টিমগুলোকে না হারিয়ে এই মুম্বাই সিটি বা তোমার বেঙ্গালুরু এফসি, ইভেন চেন্নাই এফসিও সেদিন খারাপ খেলেনি। তো যাই হোক, এই টিমগুলোকে হারাতে না পারলে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে আস্ফালন করার বা এনজয় করার কোনো মানে হয় না, আমার অন্তত মনে হয় না। আমি যদি ইচ অ্যান্ড এভরি ম্যাচ জিততে না পারি, আমি যদি প্রত্যেকটা টিমকে ডমিনেট করতে না পারি, তাহলে আমার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতাই নেই, এটাই আমি মনে করি। তো যেটা বলছিলাম তোমাকে, মোহনবাগান অ্যাজ এ টিম আমার কখনো মনে হয়নি, অথচ বল পজিশন ছিল বেশি। তার কারণই হচ্ছে
মুম্বাই সিটির পলিসি ছিল কাউন্টার বেসড অ্যাটাক। ওরা কখনোই মোহনবাগানের ডিফেন্সিভ থার্ড এসে কিন্তু বল কাটতে আসেনি, যার জন্যই বলের পজিশনটা মোহনবাগানের বেশি এবং পাস খেলতে পেরেছে নিজেদের ডিফেন্সিভ থার্ডে। এইবার একটা টিম লাস্ট কয়েক বছর ধরে ভালো রেজাল্ট করেছে, চ্যাম্পিয়ন হয়েছে, বাট তুমি যদি ভালো করে মানে তোমার মেমোরি যদি স্ট্রং হয়, তুমি নিশ্চয়ই মনে করতে পারবে যে মুম্বাই সিটিকে বরাবর মোহনবাগান হারাতে গিয়ে বেগ পেতে হয়েছে, আইদার হেরেছে অর ড্র করেছে। একদমই বড় ঘাট একটা মুম্বাই সিটি এফসি বরাবরই একদম রেকর্ড টাই বলছে। কারণ টিমটা বরাবর এর আগেও তোমার বেশ কিছু ভালো প্লেয়ার ছিল, এবছরও দেখলাম প্রত্যেকটা জায়গায়। এবং সব থেকে ভালো লাগলো জনি কাউকো, গোটা ম্যাচে একদম জনি কাউকো যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ পর্যন্ত দাঁত ফোটাতে পারেনি মোহনবাগান আক্রমণে। জনি কাউকো যেই তারপরেই মোহনবাগান পরপর প্রেসার ক্রিয়েট করে গেল। এবং আজকে যে গোলটার জন্যে মোহনবাগানকে হারাতে পারলো মুম্বাই সিটি, সেই বলটা দেখো, মুম্বাই সিটির একটা কাউন্টার অ্যাটাক, জনি কাউকো চাংটেকে খেললো, চাংটে লেফট উইং থেকে যে বলটা তোমার যে বলটা জনি কাউকোকে রিটার্ন করলো রাইট উইং থেকে, যে বলটা রিটার্ন করলো, ও বলটা আউটস্টেপ দিয়ে একটা ছোট্ট ট্র্যাপ করেছে। আফটার দ্যাট বলটা যখন ড্রপ খাচ্ছে তখন বলের ঠিক হার্টটাতে, বলের ঠিক মিডল পোর্শনটাতে একটা ছোট্ট ইনসাইড দিয়ে বলটা রেখেছে, বলটা গ্রাউন্ডার হয়ে গেছে। আর বলটা এমন জায়গায় রেখেছে যেখান থেকে তোমার নফাল, আমি ভেবেছিলাম জোরে মারবে বা ও হয়তো হাতে পাতে মেরে দেবে বা বাইরে মেরে দেবে। কি সুন্দর, একদম ক্লিনিক্যাল সুন্দরভাবে প্লেস করেছে একদম। এবং তখন আমার মানে একটা নিউ কামার ছেলে এত সুন্দর প্লেস করলো, একদম ক্লিনিক্যাল ফিনিশ যাকে বলে, এত সুন্দর ইন্টেলিজেন্টলি ঠান্ডা মাথায় প্লেস করলো। তখন আমার একটু খারাপই লাগছিল যে মনবীর, লিস্টন এরাও উইং প্লে করে, কিন্তু এদের আমি আজ পর্যন্ত আইএসএল এ ওই ধরনের ক্লিনিক্যাল ফিনিশ বা ইন্টেলিজেন্টলি একটা গোল করতে দেখিনি, এই ধরনের গোল। এবং তখন আমার মনে হচ্ছে যে জনি কাউকো হচ্ছে সেই প্লেয়ার যে ম্যাচটাকে কন্ট্রোল করছিল। আমি ওকে না মিস পাস করতে দেখলাম, বল তুমি দেখো মোহনবাগান মিডফিল্ডে থাপা, অ্যাপুইয়া, যে কেউ, পেট্রাটোস, যে কেউ খেলেছে। আমি গোটা 90 মিনিটসে একটাও দেখিনি যেগুলো আমরা দেখে অভ্যস্ত, যেগুলো আমরা দেখার জন্য মাঠে যাই, একটা ফ্রন্টে থ্রু পাস, একটা এমন পাস যেটা 1:1 গোলকিপারের সাথে হয়ে যাচ্ছে, একটা এমন ডেলিভারি যেটাতে গোল না করে কোনো উপায় থাকে না, গোল না করার কোনো রকম মানে হাতছাড়া করার কোনো সুযোগই নেই। আজকে সেম বল জনি কাউকো ওই নিউ কামার ছেলেটিকে এত সুন্দর বলটা লাফাচ্ছিল, ও যখন আউটস্টেপে ট্র্যাপ করেছে, ডান দিক থেকে আউটস্টেপটা দিয়ে ট্র্যাপ করেছে, এবং আমি ভাবলাম মারবে, ও না মেরে অদ্ভুত একটা ডিসেপটিভ পাস খেললো, মারার নাম করে আস্তে করে ড্রপটাতে ইনসাইড বেটটা লাগানোর জন্য বলটা গ্রাউন্ডার হলো, আর ওই নফাল বলে নতুন ছেলেটি সুন্দর প্লেস করে দিয়ে চলে গেল। এবং দেখো এই যে একটা কোয়ালিটি মুভ, চারটে পাস খেলেছে, একটা ডিফেন্সিভ থার্ড থেকে মুম্বাই সিটি ফাইনাল পাস, একটা থ্রু পাস খেলেছে, ফাইনাল পাস খেলেছে, সেইটা চাংতে ডান দিক থেকে আস্তে করে জনি কাউকোকে রিটার্ন করেছে। আফটার দ্যাট জনি কাউকো সেই পাসটা লেফট উইংয়ে খেলেছে, আফটার দ্যাট সেই বলটা গোল হয়েছে। মোহনবাগান গোটা 90 মিনিটসে এই ধরনের একটাও মুভমেন্ট করে না সারা খেলায়। আমি গোটা খেলায় মুম্বাই সিটির এরকম 3 থেকে, আজকে মোহনবাগান 3 গোলে হারতো। চাংটের মতন হয়তো এখনো অতটা সিনিয়র নয় বা অতটা ম্যাচিউর নয়, বাট ও এত সুন্দর পজিটিভ রান করছিল ডিফেন্সিভ থার্ড, মিডল থার্ড থেকে বল ধরার পরে ও সামনে দিয়াজকে বল খেলছে, খেলার পরে জনি কাউকোকে বল খেলছে, আফটার দ্যাট ও যে অফ দ্য বল রান করছে, পজিটিভ রানিংটা তার জন্য ওপেন হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়,
ও 1:1 যে দুটো বল মিস করেছে তাতে এটাই প্রমাণিত হয় ওর এখনো একটু ম্যাচুরিটি বা কনফিডেন্সের দরকার আছে। এখনো বাট অনেক এক্সপিরিয়েন্সের দরকার, ঠিক। ছেলেটার বয়স খুবই কম, বাট ও যে পজিটিভ ফুটবল খেলছে, যে পজিটিভ রানগুলো করছে, সেটার জন্য ওকে বাহবা দিতেই হয়। ও রানিং বলে, ও রানিং অবস্থায় একটা বল বাঁ পায়ের আউটস্টেপ দিয়ে এত সুন্দর রিসিভ করলো, বলটা ওপেন হলো। আফটার দ্যাট ও বাঁ পায়ের ইনসুইং দিয়ে ও প্রত্যেকবারই একটা ভুল করছিল, বলগুলো প্লেস করছিল যখন না, ও বলগুলো যদি স্লাইটলি তুলে দেয় তাহলে বিশালের রিচের বাইরে দিয়ে যায়। ও প্রত্যেকবারই গ্রাউন্ডে প্লেস করতে চাইছে, আর বিশাল বুদ্ধিমানের মতন পোর খাওয়া গোলকিপার, সিনিয়র গোলকিপার, ম্যাচুর গোলকিপার, ইন্টেলিজেন্ট গোলকিপার, ও চাংতে অনেকগুলো ভালো সেভ করেছে। ওই দুটো বল গোল হলে খেলাটা ওই লাস্ট মিনিট অবধি এত কম্পিটিটিভ হতো না। এক গোলের যেহেতু ডিফারেন্স, খেলাটা সেহেতু লাস্ট মিনিট অবধি, এক্সট্রা 8 মিনিট, লাস্টের যে এক্সট্রা 8 মিনিট, তখনও কিন্তু মনে হচ্ছে যে মোহনবাগান চেষ্টা করে যাচ্ছে, বিকজ অফ দ্যাট ওই এক গোলের ডিফারেন্সের জন্য। চাংতে যদি ওই গোল দুটো করে দিত তাহলে খেলাটা অনেক আগেই মরে যেত। এবং এক্ষেত্রে মোহনবাগানের গুড লাক নয় শুধু, বিশাল কায়েতের অবদান যথেষ্ট। ও 1:1 দুখানা 3খানা সেভ, বিশালের হাত, এবং আরেকটা শিওর বল, গোল বল চাংতে মিস করার পরে, বিশাল সেভ করার পরে, বলটা এরিয়াল বল ছিল, মেহতাবকে দেখলাম বলটা অসম্ভব ভালো অ্যান্টিসিপেট করলো, কাভারিং করলো, এবং ফাইনালি ও একটু ইনজুয়ার্ডও হলো। তো মুম্বাই সিটি আজকে সমস্ত প্যারামিটারে, ডিফেন্সিভ অর্গানাইজেশন বলো, অ্যাটাকিং অর্গানাইজেশন বলো, ওদের যে পলিসি ছিল, যে কাউন্টার, কারণ খেলাটা দেখো, খেলাটা মোহনবাগানের সাথে খেলা এবং তাদের হোম গ্রাউন্ডে খেলা, তো সেখানে আমি ওপেন অ্যাটাকে তো অবশ্যই যাব না। আমার পলিসি থাকবে আমাকে 1 পয়েন্ট নিতে হবে, আমি অ্যাওয়ে থেকে অলওয়েজ 1 পয়েন্ট এই পলিসিতে খেলবো। মানে যে কোনো ভালো টিম এই পলিসিতেই চলে, যে আমি অ্যাওয়ে ম্যাচে যদি 1 পয়েন্ট নিয়ে আসতে পারি, হোম ম্যাচে আমার জন্য অ্যাডভান্টেজ, হোম ম্যাচ আমি জিতলে তাহলে আমার 4 হয়ে গেল। এবার ভালো টিমের সাথে সাধারণত এই পলিসিতেই বরাবর আমরা দেখেছি, সুভাষ দাকে দেখেছি, প্রদীপ দাকে দেখতাম, হ্যাঁ, অমলদা, নাইম ভাইদেরকে দেখতাম। মনে করো দিল্লিতে টুর্নামেন্ট খেলতে গেছি, সেখানে যদি মনে করো লিগ বেসিসে খেলা, সেখানে আমাদের প্রথম পলিসি হতো যে ম্যাচ অ্যাট এনি কস্ট ড্র, হারা যাবে না। এবার তুমি যদি জিততে পারো বেটার। সুভাষ দা হামেশাই বলতো যে আমি অ্যাওয়ে ম্যাচে যদি 1 পয়েন্ট পাই, দ্যাট ইজ আমার কাছে 2 পয়েন্টস। হ্যাঁ, এবার 1 পয়েন্ট তো নষ্ট হলো। এবার ন্যাচারালি অ্যাওয়ে ম্যাচে যদি আমি 1 পয়েন্ট পাই, হোম গ্রাউন্ডে আমার 3 পয়েন্ট যথেষ্ট। তো যাই হোক, ওরা দেখে, ওদের খেলা দেখে মনে হলো, আমি জানি না ওদের কোচের কি স্ট্র্যাটেজি ছিল, বাট আমরা সামান্য ফুটবল খেলার অভিজ্ঞতা বা সামান্য সাধারণ বুদ্ধি থেকে বলতে পারি যে ম্যাচে রিফ্লেক্ট করে একটা টিম কোন পলিসিতে খেললো, একটা টিমের কোচের কি ইম্প্রোভাইজেশন, পরিস্থিতি অনুযায়ী সে কি ভাবছে, কি করছে। আমরা দেখলাম লোবো কটা করে দোকান এনেছে লোবেরা। তো আমার মোহনবাগানের খেলা দেখে, আমি প্রত্যেকটা ম্যাচই দেখেছি, আমার মোহনবাগানের খেলা দেখে মনে হয়নি ইটস এ টিম গেম, হ্যাঁ, বা ওদের মধ্যে কোনো কম্বিনেশন বা ওদের প্লেয়ার্সদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং আমার একবারও মনে হয়নি। দুটো উইং ব্যাক দেখলাম, একবারের জন্য অ্যাটাকে গেল না। শুভাশিসকে দেখে আরও খারাপ লাগলো, আফটার পাসিং ওর কোনো সাপোর্টিং নেই, ও বল ধরছে স্টপার থেকে, স্টপার পাস করছে ওকে, বা মিডফিল্ডার পাস করছে ওকে, আফটার দ্যাট ও বল ধরার পরে বলটা পাস করে দিয়ে দাঁড়িয়ে আছে, আফটার পাসিং সাপোর্টই করছে না, বা সামনে গিয়ে যে ওভারল্যাপ করবে বা একটা সেন্টার করবে, যেটা আগের দিন করেছিল, লাস্ট ম্যাচে সেন্টার করেছিল ম্যাকলারেন, যে বলটা হিট করেছিল, হেঁটে গোল করলো, তো অদ্ভুত সেন্টার করেছিল, দারুণ ভালো সেন্টার করেছিল, বাট আজকে নট এ সিঙ্গেল অকেশন। আজকে দাদা আমি এখানে একটা তোমাকে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই এইখানে। তুমি যেটা বলছো যে আজকে শুভাশিস ওভারল্যাপে গেল না, যেতে দেখা যায়নি,
আগের ম্যাচে যেরকম ঘন ঘন ওভারল্যাপে যাচ্ছিল, সেন্টার করছিল খুব সুন্দর সুন্দর, এবং সেখান থেকে ম্যাকলারেন একটা সুন্দর হেডে গোলও করেছে আজকে, এটা ঠিকই বলেছো। কিন্তু এটা কি মুম্বাইয়ের মানে ওদের যে কোচ পিটার ক্র্যাটকি, তার মানে একটা দারুণ একটা গেম প্ল্যানের একটা অংশ তুমি এটাকে বলে কি মানবে, যে খুব সুন্দর ভাবে প্ল্যান করে এই মুম্বাই টিমটা কিন্তু মোহনবাগানের যে স্বাভাবিক খেলা, সেই খেলাটাকে কিন্তু আটকে দিল, যেরকম ভাবে উইং এ শুভাশিস ওভারল্যাপে চলে আসতো লেফট ব্যাক থেকে, সেই রকম জিনিসগুলো আজকে করতে দেওয়া হলো না। এইটার জন্য কি মুম্বাইকে তুমি এই ফুল ক্রেডিটটা দিতে চাও? অবশ্যই, অবশ্যই। যদিও আমি বিশ্বাস করি না যে এতে কোচের অবদান বেশি। তো আমি অনেক ভালো ভালো খেলোয়াড়দের এটাই বিশ্বাস করতে দেখেছি, বা আমারও মনে হয়েছে হ্যাঁ কোচের অবদান আছে, বাট সেটা মাঠে প্লেয়ার্সদের অবদানের থেকে অবশ্যই বেশি নয়। তো ওনার পলিসি হতে পারে, বাট মাঠে কিন্তু এক্সিকিউট করেছে প্লেয়াররা। মাঠে কিন্তু তোমাকে আমি বললাম যে ডিফেন্সিভ অর্গানাইজেশন, অ্যাটাকিং অর্গানাইজেশন, এভরি প্যারামিটারে মুম্বাই সিটি আজকে মোহনবাগানের থেকে বেটার ছিল। এবার ওরা কোচের ইনস্ট্রাকশনস অনুযায়ী, কোচের প্ল্যানিং অনুযায়ী যদি করে থাকে খুব ভালো, যদি এই কোচের প্ল্যানিং ছাড়াও করে থাকে সেটা আরও ভালো। হ্যাঁ, কারণ মাঠে মাঠে প্লেয়ার্সরা ওই যে সিচুয়েশন, ওই সিচুয়েশনে ওর মাথা কাজ করে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে যে ডিসিশন মেকিং। কোচ তো আর মাঠের সিচুয়েশনগুলোকে কখন কোন সিচুয়েশন হবে সেগুলো তো কোচ ফিল করছে না, প্র্যাকটিক্যালি ফেস করছে, ফিল করছে কিন্তু প্লেয়ার। এবার সেই মুহূর্তে কিন্তু ওর বুদ্ধি কতটা কাজ করছে, ওর বুদ্ধি কতটা ফাংশন করছে, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা যেটাকে ইম্প্রোভাইজেশন বলে থাকি, হয়তো কোচ একটা পরিস্থিতির জন্য কিছু বলেছে, বাট ম্যাচে গিয়ে দেখা গেল সিচুয়েশন ডিফারেন্ট, তাহলে সেখানে তখন কিন্তু প্লেয়ারের মাথাটাই কাজ করছে, প্লেয়ারের বোধ বুদ্ধি কাজ করছে, প্লেয়ারের সেন্সটাই কাজ করছে। আর আমরা সেটাকেই ইম্প্রোভাইজেশন বলে থাকি, যে ওই মুহূর্তে কি ডিসিশন হবে সেটা কিন্তু একটা প্লেয়ারই ফেস করবে, সেটা একটা কিন্তু প্লেয়ারই ডিসাইড করবে। তো যাই হোক, আজকে মোহনবাগান সেই অর্থে গোলের সুযোগই পায়নি। মোহনবাগানকে বরং রাদার বলা যায় মোহনবাগানকে গোল ওপেন করার বা গোল করতে দেওয়ার সুযোগই দেয়নি। প্রত্যেকটা ডিফেন্ডার মুম্বাই সিটির প্রত্যেকটা ডিফেন্ডার আজকে কুমারেশ দা, আজকে 60 মিনিটের পর থেকে টানা আমরা দেখে গেলাম যে একতরফা ভাবে মুম্বাইয়ের ডিফেন্সে কিন্তু চাপ সৃষ্টি করে গেল মোহনবাগান। একের পর এক আক্রমণ, কিন্তু প্রত্যেকটা আক্রমণই আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে কোনোটাই কিন্তু বক্সের মধ্যে গিয়ে ফিনিশ হচ্ছে, বক্সের বাইরে। তুমি তুমি ঠিকই অবজার্ভ করেছো যে সেকেন্ড হাফে স্পেশালি, ফার্স্ট হাফে যেরকম মুম্বাই সিটি প্রেসারে রেখেছিল, সেকেন্ড হাফে সেরকম মোহনবাগান প্রেসারে রেখেছে, যেহেতু এক গোল ডাউন। কিন্তু কিন্তু ফাইনালি ওদেরকে ফিনিশ করতে দেয়নি বা অ্যাভেল করতে দেয়নি, সেটা কিন্তু মুম্বাই সিটির ডিফেন্ডার এবং গোলকিপার। ওটা ম্যাচে পেত্রাতোস বাঁ দিক থেকে একটা ডেলিভারি করেছিল আর কামিন্স সেটা হেড করেছিল। তো সেই বলটাও দেখলাম, ড্রপ বলটা তোমার লেচেম্পা বা লাচাম্পা যাই হোক, মুম্বাই সিটির গোলকিপার অদ্ভুত সেভ করলো, ড্রপ বলটা সেভ করলো। ড্রপ খেয়ে যখন বলটা রাইজ করছে তখন ও হাত দিয়ে বাইরে করে দিল। তো ছেলেটা অনেকদিন ধরে খেলছে। তো মোহনবাগানের ওপেনিংস বলতে এই একটা ফার্স্ট হাফ, আর সেকেন্ড হাফে লিস্টন একটা ডান দিক থেকে ইনসাইড ডাইভারশন নিয়েছিল বা ডিরেকশন চেঞ্জ করেছিল, কাট করে ভেতরে এসেছিল। আফটার দ্যাট ও ম্যাকলারেনকে পাস করলো, বা প্রথমে নিজেও মেরেছিল। সেই রিটার্ন বলটা পেত্রাতোস যখন হেড করলো, দ্যাট ওয়াজ অফসাইড। তো এই একটা চান্স ছিল, গোল করেছিল কিন্তু অফসাইডের জন্য সেটা বাতিল হলো। হ্যাঁ, তো পেত্রাতোস অফসাইডে ছিল। আর তোমার লিস্টনই ডান দিক থেকে ওরকম ইনসাইড কাট করে এসে ম্যাকলারেনকে দিয়েছিল, সেটা সাইড নেটে গেছে। তো এছাড়া ফ্রি কিক্স পেয়েছে, টপ বক্সের মাথায় পেয়েছে, গোল করার জায়গা মতন পেয়েছে, বাট পেত্রাতোস যখন এক দিন আসে হয় না, তখন ছেড়ে দিতে হয়, তখন অন্য কাউকে মারতে হয়। লিস্টন কোলাসও খারাপ ফ্রি কিক মারে না, বাট আজকে দেখলাম আজকে পেত্রাতোসই মারার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে, লিস্টন কোনো ডিসইন্টারেস্টেড।
মারার জন্য, হয়তো ওর কনফিডেন্সের অভাব ছিল বা কিছু। বাট এই ছোট টিমগুলোর সাথে আমার মনে হয়, ছোট টিম যেগুলো মনে করো এবছর যারা টিম করতে পারেনি অথবা সোকল নয়, ছোট টিম ভালো রেজাল্ট কোনো কালেই করে না, তো তাদের সাথে গোল করা, তাদের সাথে ভালো খেলা। আর মুম্বাই সিটি, আমি 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 একটা আমি একটা প্রশ্ন করি তোমাকে। এইবারে দেখা যাচ্ছে যে যে টিমগুলোকে আমরা ছোট বলে ভাবছি, প্রথম দিকে সেই টিমগুলো হয়তো তারা যেহেতু প্রি সিজন করার টাইম কম পেয়েছে বলে তারা নিজেদেরকে গুছিয়ে নিতে পারেনি একটা টিম হিসেবে। কিন্তু টুর্নামেন্টটা এগোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 3-4টে ম্যাচ খেলার পরে তারপরে যে টিমগুলো, আজকে ওড়িশা এফসি তুমি রেজাল্টটা যদি দেখো, ওড়িশা এফসি কিন্তু মানে টুর্নামেন্ট শুরু হওয়ার মানে 3-4 দিন আগে তারা প্র্যাকটিস শুরু করেছে যেই টিমটা। আজকে কিন্তু 4 নম্বর ম্যাচেই কিন্তু তারা জয় ছিনিয়ে নিল নর্থ ইস্টকে হারিয়ে দিয়ে। এইটা কিন্তু মানে একটা, তুমি যদি লিগ টেবিলটা একটু ভালো করে তুমি যদি অবজার্ভ করো, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে ছোট টিমগুলো কিরকম ভাবে বড় টিমের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিচ্ছে একের পর এক। এবং এই লিগ টেবিলের যেরকম কন্ডিশন, প্রত্যেকটা টিম শুধু এফসি গোয়া এবং বলতে গেলে এফসি গোয়া আর মুম্বাই সিটি এফসি, এই দুটো টিম বাদে প্রত্যেকটা টিমই কিন্তু হেরেছে। আজকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টও হারলো, ফলে প্রত্যেকটা টিমই কিন্তু হেরেছে, শুধু একমাত্র দুটো টিম হারিনি, এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে। কিন্তু এখন প্রত্যেকটা টিমের কিন্তু 6-7-8টা করে ম্যাচ বাকি আছে। এই 7-8টার মধ্যে কোনো রেজাল্ট হতে পারে, জিততেও পারে বা হারতেও পারে। প্রত্যেকটা টিমই এমন একটা জায়গার পজিশনে চলে এসছে। এবার তুমি আমাকে বলো যে আজকের ম্যাচের যেটা আমরা যদি অবজার্ভ করি যে মুম্বাই সিটি এফসির সঙ্গে মোহনবাগানের ম্যাচে আমরা দেখতে পেলাম যে আগের ম্যাচে যেখানে 4টে গোল করেছে ম্যাকলারেন, আজকের ম্যাচে কিন্তু সে মানে একটি মাত্র চান্স ছাড়া বাকি আর পুরো ম্যাচে কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না। একদম টোটালি অফ কালার আজকে ম্যাকলারেন। মোহনবাগানের হারের জন্য কি ম্যাকলারেনের এই অফ ফর্মটাকে তুমি দায়ী করবে? না, মোহনবাগানের অফ ফর্ম বলে কিন্তু তুমি অপোনেন্টের ডিফেন্ডারদের কোয়ালিটি, ডিফেন্সিভ কোয়ালিটিকে ছোট করা হবে। ম্যাকলারেনকে গোল করতে দেয়নি, এটা কিন্তু একটা বড় ব্যাপার। ম্যাকলারেন ছোট টিমের এগেনস্টে বা কমা প্লেয়ারের এগেনস্টে যেভাবে গোল করে যায়, আজকে কিন্তু ওকে একদম টাইট মার্কিং এবং কাভারিং এর মধ্যে রেখেছিল, যার জন্য ও একটা দুটো অকেশনে মানে 50%ও চান্স পায়নি, 50%ও চান্স পায়নি। দ্যাট ইজ ফুল ক্রেডিট গোস টু দ্য মুম্বাই সিটিজ ডিফেন্ডার্স। ওদের ডিফেন্সিভ অর্গানাইজেশন আজকে এত ভালো ছিল। মোহনবাগান অনেকগুলো অ্যাটাক করেছে, বাট সেগুলো ফাইনালি কিন্তু কনসিড করেনি মুম্বাই সিটি। তার কারণই হচ্ছে ওদের ডিফেন্সিভ কোয়ালিটি এত ভালো যে পেট্রাটোস ফেইল্ড, লিস্টন কোলাসো ফেইল্ড, ম্যাকলারেন ফেইল্ড, ইভেন তোমার পরে রবসন নেমেছে, তাকেও কিছু করতে দেয়নি। ফার্স্ট হাফে কামিংস ছিল, অনলি ওয়ান অকেশন একটা হেড করেছে। আদারওয়াইজ ইচ অ্যান্ড এভরি টাইম মুম্বাই সিটির ডিফেন্ডাররা মার্কিং, কাভারিং এত ভালো ছিল, এত টাইট ছিল, মোহনবাগানের অ্যাটাকাররা কেউ কিচ্ছু করতে পারেনি বিকজ অফ ফাইন ডিফেন্সিভ অর্গানাইজেশন। বিশেষ করে বলতে গেলে ভালপুইয়া, মুম্বাইয়ের ভালপুইয়া আজকে অসাধারণ। আমার তো মনে হয় ফুটবল আচেনপা এবং ভালপুইয়া এই দুজনের জন্যই আজকে মুম্বাই সিটিএফসি মানে ইয়ে করেনি, এই দুটো ছেলেকে দেখলাম, এদের ডিফেন্সিভ কোয়ালিটি ভীষণ ভালো। প্রত্যেকবার ব্লক করেছে, প্রত্যেকবার মার্ক করেছে, টাইট মার্ক করেছে, কাভার করেছে, যার জন্য মোহনবাগান চেষ্টা করেও পারেনি। whereas মুম্বাই সিটি at the same time, মুম্বাই সিটির ওই যে কাউন্টারের সময় সামলানো মুশকিল হয়, কারণ তুমি সবাই মিলে একটা অ্যাটাকে গেছো, এবার কাউন্টার অ্যাটাকের উপর ডিপেন্ড করে যদি তুমি ফুটবল খেলো, আর এইটা সাধারণত আমরা অ্যাওয়ে ম্যাচেই করবে যে কোনো ভালো টিম। হ্যাঁ, যে হোম ম্যাচে সাপোর্টার্সদের প্রেজেন্স একটা ম্যাটার করে। হোম ম্যাচে কেন জানি না একটা কনফিডেন্স থাকে, যে কনফিডেন্স থাকে খেলা, অ্যাটাক করার, হ্যাঁ অ্যাটাকিং ফুটবল খেলার একটা কনফিডেন্স থাকে। কিন্তু অ্যাওয়ে ম্যাচে গেলেই তখন এটা একটা মানে পলিসি হয়ে দাঁড়ায়, এটা একটা স্ট্র্যাটেজি বলো, প্ল্যানিং হয়ে দাঁড়ায়। তো যাই হোক, ওদের প্ল্যানিং আজকে সাকসেসফুল। প্রায় 3 থেকে 4 খানা গোল হতো
আর প্রত্যেকটাই ওই কাউন্টার অ্যাটাক থেকে। হুম, 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 এবার হুম। দুটো মিস করে গেল চাংতে। হ্যাঁ, জনি কাউকে যদি আজকে মাঠে থাকতো, জনি কাউকে যদি আজকে মাঠে থাকতো full time, তাহলে যে আরো চান্সেস ক্রিয়েট হতো এবং হয়তো এই মার্জিনটা 1 গোলের মার্জিনটা আরো বাড়তেও পারতো। কেননা অবশ্যই জনি কাউকে যেরকম ভাবে পাস বাড়াচ্ছে একের পর এক। অবশ্যই গত 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 2-1 বছর ছেড়ে দিলে, তার আগে 2-3 বছর জনি কাউকে মোহনবাগানে খেলেছে। তো হুম, হুম, আমরা দেখেছি যে ম্যাচের ডিফারেন্স ওই করে দিত। ও হুম, হয় হুম, গোল করতো, নাহলে গোল করিয়ে দিত। প্লাস মাঝখানে ও থাকলে একটা কন্ট্রোলিং যে বলা হয়, গেম কন্ট্রোল করা, মিডফিল্ড তো গেম কন্ট্রোল করে বা গেম গেম হুম, ডমিনেট হুম, করে। তো হুম, ও হুম। মিডফিল্ডে থাকলে তুমি দেখবে সেই টিমের কন্ট্রোলটা অটোমেটিক্যালি তাদের দখলে চলে যায়। আজকেও তুমি দেখো, মাঝমাঠ থেকে আমি একবারও একটা অকেশনেও দেখিনি ও মিস পাস করেছে। রাইট টাইমে বল ছাড়া, একদম। যখন প্রয়োজন তখন বল হোল্ড করা, এবং ওর স্ক্রিনিং এবিলিটি, ওর সেন্স অফ ফুটবল এত ভালো, লোয়ার পোর্শনটা এত 35 স্ট্রং, তুমি ওর থেকে বল কাটতে পারবে 35 না। বছর 35 হ্যাঁ, বছর বয়স হয়ে গেল, কিন্তু প্লেয়ারটার যেখানে এখনো পর্যন্ত দৌড়ানোর দরকার সেখানে দৌড়চ্ছে উইথ বল, যেখানে বল ছেড়ে দেওয়ার দরকার 1 টাচ 2 টাচ, যখন বল হোল্ড করার দরকার বল হোল্ড করছে। এবং সব থেকে বড় কথা, ছেলেটার নেচার এত ভালো, গোলের বলটা দেওয়ার পরও আমি ওকে দেখলাম না একবারও ওর মুখে কোনো হাসি, ওর কোনো উচ্ছ্বাস, কিছু না। জাস্ট হি হ্যাজ ডান হিজ ডিউটি, দ্যাটস অল। এরকম টাইপের একটা মেন্টালিটি প্রফেশনাল। ছিল। হ্যাঁ, একদম। প্রফেশনাল ফুটবলার। অনেকে সেলিব্রেট করে, অনেকে উল্টোপাল্টা মানে কি বলবো আর কি, হাস্যকর বডি ল্যাঙ্গুয়েজ করে বা অঙ্গভঙ্গি। হাস্যকর অঙ্গভঙ্গি করে। বাট ও দেখলাম অত ভালো পাসটা খেললো, 4টে পাস খেলেছে ওই গোলটার জন্য, 4টে পাস খেলেছে, বাট হি প্লেড দ্য ইম্পর্টেন্ট পাস। ওর ওই একদম। লাস্ট ফাইনাল পাসটার জন্যই গোলটা হলো। ও মিস পাস করে দিলে বা ও যদি গোলে মেরে দিত, বলটা নষ্ট হতো। তো বেশ। এই ধরনের প্লেয়ার টিমে থাকলে সুবিধা। যেকোনো এই ধরনের টিমেরই প্লেয়ার টিমে সুবিধা থাকলে হয়। সুবিধা, একদম। অ্যাসেট। মিডফিল্ডে ডমিনেট করতে সুবিধা হয়। দুর্ভাগ্যজনক আমার মোহনবাগান সুপার জায়ান্ট টিমে সব আমার দেশের ফুটবলার, সবাই ভারতীয় দলের ফুটবলার। থাপা, অ্যাপুইয়া, সাহাল, আর পেত্রাতোস ফরেনার লাস্ট 2-3 ইয়ার্স। হ্যাঁ, তো সুভাশিস। সবাই সবাই ম্যাক্সিমাম ভারতীয় দলের ফুটবলার। বাট এই ধরনের একটা পাসার কিন্তু মোহনবাগান টিমে নেই, যে ওই পেনিট্রেটিভ পাস খেলতে পারে, যে ফাইনাল পাস খেলতে পারে, যে কাউকে ফ্রন্টে গিয়ে পাস খেলতে পারে। গিয়ে এক- একদম, একদম, যেখান একদম। থেকে কোথাও যে গিয়ে পাস থেকে গোল তার আসতে পারে, যে বল থেকে। হ্যাঁ, স্টুয়ার্টের স্টুয়ার্ট একদম। মিডফিল্ডে কোথাও কি গিয়ে মিডফিল্ডে আমরা ওই স্কোয়ার স্টুয়ার্টের অভাব পাসেস। অনুভব করছে মোহনবাগান টিমটা, যে গতবার মিডফিল্ডে মিডফিল্ডে যে হুম, স্টুয়ার্ট যে খেলাটা খেলতো গত মৌসুমে দেখেছি, স্টুয়ার্ট চলে যাওয়ার পরে কিন্তু হুম, হুম, হুম। মলিনাও কিন্তু এর আগে যিনি ছিলেন, এর আগে তিনি কিন্তু মানে স্টুয়ার্টকে চলে যাওয়ার পরে তিনিও কিন্তু খেই হারিয়ে ফেলেছিলেন, যার জন্যই কিন্তু মোহনবাগান স্টুয়ার্ট টিমটা ওয়াজ অত এ ভালো স্টুয়ার্টও স্টুয়ার্ট যে তোমার এই খেলাটা খেলতো। একদম, একদম, মুম্বাই সিটি থেকে মোহনবাগান এসেছিল। একদম, হি ইজ এ নাইস ফুটবলার, ও এফেক্টিভ ফুটবলার। হ্যাঁ, বল হোল্ড করতে পারে, ফাইনাল পাস খেলতে পারে, গোল করতে পারে, গোল করাতে পারে। বাট তুমি আমার মোহনবাগান টিমে দেখো ওই ধরনের ছেলে কোথায়। এবং আমরা কখন হুম, চাইবো, হুম, হুম, ক্রাইসিস পিরিয়ডেই তো চাইবো। আমি হুম, হুম, প্রত্যেকবার চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, অথচ তাই তো, মুম্বাই সিটির কাছে প্রত্যেকবার হারছি, তাহলে তো তাই সেই তো। চ্যাম্পিয়নশিপে সেলিব্রেশনের কোনো মানে হয় না। তো তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, মানে যতই রবসান আসুক, যতই রবসানকে নিক, কিন্তু সেই স্কোয়াডের অভাব কিন্তু কখনোই ঢাকা গেল না এখনো পর্যন্ত। না, স্কোয়াডের ইভেন অভাব কিন্তু দেখো, মাঝমাঠে ঢাকা গেল না রবসান হওয়া সত্ত্বেও। এটাই ইভেন দেখো, ইভেন দেখো, এই আইএসএল এ মনে করো যারা অলমোস্ট ফরেনার্স কোচ যারা, আমি কখনো দেখছি না ওদের এই ধরনের একটা টেন্ডেন্সি। একটা টিম হারুক জিতুক চ্যাম্পিয়ন হোক নো ম্যাটার, কিন্তু একটা একটা টেন্ডেন্সি থাকে কি, আমি বাচ্চা ছেলেদের ট্রাই করব, বাচ্চা ছেলেদের সুযোগ দেব, যাতে আমার রিজার্ভ বেঞ্চটা
রিজার্ভ বেঞ্চটা স্ট্রং থাকে। তো সবে দেখো 4-5টা 5-6টা ম্যাচ হয়েছে, এখনো অনেক ম্যাচ বাকি, অনেক কিছু এখনো চেঞ্জেস আসবে, 7টা অনেক লিগ 7টা টেবিলে করে ম্যাচ পরিবর্তন বাকি। আসবে। এবং 4-5টা ম্যাচ খেলার পরেও আমি বলবো যে মোহনবাগান টিমের কিন্তু এখনো পর্যন্ত ফার্স্ট 11 হয়নি, নাম্বার 1। ইচ অ্যান্ড এভরি ডে দেখবে তুমি ফার্স্ট 11টা কেউ না কেউ চেঞ্জ। আজ লিস্টন, কাল মনবীর, আজকে পেত্রাতোস, কালকে ম্যাকলারেন, পরশু কামিংস, তরশু তোমার টাংরি, আজকে সুভাশিস, কালকে মেহতা। তুমি প্রত্যেকটা দিন দেখো ফার্স্ট 11। এটাও একটা পলিসি হয় একটা টিমকে সেট করার জন্য, যে আমি 4-5টা ম্যাচ অ্যাটলিস্ট 2 থেকে 3খানা ম্যাচ একই টিম খেলাবো, যাতে টিম সেট হয়ে যায়। কারণ প্র্যাকটিস আর ম্যাচ দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। এবার প্রত্যেকটা ম্যাচে ম্যাচে সাফল্য হচ্ছে, ফার্স্ট 11 সাফল্য হচ্ছে। ম্যাচে তোমার প্লেয়ার্সদের কম্বিনেশন বেটার করার জন্য, আন্ডারস্ট্যান্ডিং বেটার করার জন্য, তুমি হারো যেতো ইট ডাজন্ট ম্যাটার, তোমাকে একই টিম খেলাতে হবে। মানে তুমি যখন প্র্যাকটিস করছো, ফার্স্ট ম্যাচ ফার্স্ট টিম একটা 1-1.5 মাসের শিডিউল, প্র্যাকটিস শিডিউল, তারপরে আমি সেট করছি, সেখানে কোনো কম্প্রোমাইজ নেই, যে বেটার সে খেলবে। এবার তারপরে এই প্র্যাকটিস ম্যাচের ফার্স্ট টিমটাকে আমার 2 থেকে 3টে ম্যাচ পর পর একই টিম, যদি না ইনজুরি আসে, যদি না কিছু ডিজাস্টার হয়, আমি 6 গোলে হেরে গেলাম, অবশ্যই চেঞ্জ করবো। কিন্তু আমি ম্যাচ জিতছি, মোহনবাগান ফার্স্ট 4টে ম্যাচ জিতেছে, আফটার দ্যাট ড্র, আফটার দ্যাট আজকে হারলো। আর এই 6টা ম্যাচে তুমি যদি টিম লিস্ট দেখো, দেখবে প্রত্যেক দিন সেম টিম নয়, প্রত্যেক দিন একই টিম খেলেনি। ইভেন ফার্স্ট 2টো ম্যাচ 3টে ম্যাচ বা যে 4টে ম্যাচ জিতেছে সেটাও না। তাহলে একটা কোচ তাহলে কি জন্যে, একটা মোহনবাগানের মতন টিমকে একটা কোচ তাহলে কি জন্যে, তার যদি এই কনফিডেন্স না থাকে যে আমার একটা ফার্স্ট 11 খেলে যাবে। দীর্ঘদিন প্র্যাকটিসের পরে আমি যে ফার্স্ট 11টা তৈরি করেছি, সেই ফার্স্ট 11টাকে আমি সুযোগ দেবো অ্যাটলিস্ট 3 থেকে 4টে ম্যাচ, যাতে টিমটা সেট করে যায়। আফটার দ্যাট এখনো সেরম কিছু হয়নি, এখনো বহু কিছু বাকি, অনেক ম্যাচ বাকি, রেজাল্ট অনেক ঘুরবে ফিরবে। বাট তুমি দেখো কোনো জুনিয়র ছেলে, আজকেও দেখো সেই মনবীর না হলে লিস্টন না হলে সাহাল, সেই একই। কিন্তু যে বাচ্চা ছেলেগুলোকে অ্যাডাপ্ট করেছে এবছর, সই করেছে, তুমি দেখো ভালো ভালো ছেলে, দীপেন্দু, কেয়ার নাসিরি, they are talented already it has been proved কিয়ান নাসিরি বসে they আছে, have lot of talents, but ওদেরকে অভিষেক সূর্যবংশী কি বলতো, নিজের টিমের রিজার্ভ বেঞ্চ নষ্ট করছে। যে যখন ফার্স্ট 4টে ম্যাচ জিতেছে, 1 গোল হয়েছে, 2 গোল হয়েছে, তখন যে সময়টা ওরা পেয়েছে, এই সময়টা যদি একটু বাড়িয়ে দেয়, হ্যাঁ, রিস্ক করতে হবে। আমাদের সময় আমরা দেখেছি অমলদা, প্রদীপদা প্রচুর রিস্ক করতেন, নাইমদা, ভাবা যায় না। আমার মতন সামান্য খেলোয়াড়কে, শিশির ঘোষের মতন লিজেন্ড খেলোয়াড়কে বসিয়ে খেলিয়েছে। ওই সুযোগ পেয়েছিলাম বলে তাই সামান্য কিছু করতে পেরেছি জীবনে। আমি আমারটা দিয়ে বলছি, আমি সুখেন সেনগুপ্ত, আমরা তখন ভাবতে পারো বাবুমানির মতন ফুটবলার বাইরে সুখেন আমি খেলছি ফার্স্ট টিমে। কৃষাণুদার মতন ফুটবলারকে ড্রপ করে দিয়েছে 60 মিনিটসে, আমি 90 মিনিটস খেলেছি। তো এই ধরনের ঝুঁকিগুলো যদি কোচেরা না নেয়, তাহলে এই বাচ্চা ছেলেগুলো কোত্থেকে আসবে? তোমার রিজার্ভ বেঞ্চ স্ট্রং হবে কোত্থেকে? তাই তো একটা টিমের রেজাল্ট ডিপেন্ড করে তার রিজার্ভ বেঞ্চ। এটা সুভাষদা বলতেন, একটা টিমের রেজাল্ট যখন লিগ, তখন একটা টিমের রেজাল্ট ডিপেন্ড করে তার রিজার্ভ বেঞ্চ কি আছে, রিজার্ভ বেঞ্চ কতটা স্ট্রং। আর রিজার্ভ বেঞ্চ স্ট্রং রাখার ডিউটি কার? অফিসিয়াল? নো, ইটস এ মোরাল ডিউটি অফ কোচ। যে আমি বাচ্চা ছেলেগুলোকে সুযোগ পেলেই সুযোগ দেবো, পরিস্থিতি থাকলেই সুযোগ দেবো, যাতে বাচ্চা ছেলেগুলো প্রিপেয়ার থাকে বা রিজার্ভ বেঞ্চ প্রিপেয়ার থাকে। রিজার্ভ বেঞ্চ প্রিপারেশনের কোনো প্রচেষ্টা নেই, শুধু আমার ট্রফি জেতা। সে আমি ভালো টিমের কাছে হারি, জিতি,
আমার খেলা দেখে বড় নাম, বড় সাপোর্টাররা, প্লেয়ার অফ ফর্মে থাকলেও বড় নামকেই খেলাবো। হ্যাঁ, আমার টিমের খেলা দেখে সাপোর্টাররা খুশি হোক না হোক, আমি জিতবো, পরের বছরের এগ্রিমেন্ট করব, আর কোচিং করিয়ে বাড়ি চলে যাবো। আমার কোচিং এর মধ্যে কোনো মরালিটি থাকবে না, কোনো জুনিয়র প্লেয়ার তুলে আনা বা জুনিয়র প্লেয়ারকে সুযোগ দেওয়া বা জুনিয়র প্লেয়ারকে প্রিপেয়ার রাখা, তার কোনো প্রচেষ্টা থাকবে না। তাহলে তো মুশকিল। তো তুমি এবারে মোহনবাগান টিম হতে পারে 4 ম্যাচ জিতেছে, বাট টিমটা যে ফুটবলটা খেলছে যদি এইভাবে চলতে থাকে, তা আমার দেখে আজকে মনে হয়নি যে ওদের কোচের কোনো প্ল্যানিং আছে। আমার আজকে ওদের টিমের খেলা থেকে মনে হয়নি ইটস এ টিম গেম, ফুটবল ইজ এ টিম গেম। আমার আজকে মোহনবাগানের খেলা থেকে মনে হয়নি, রাদার মুম্বাই সিটির খেলা থেকে মনে হয়েছে যে ইটস এ টিম গেম আর প্ল্যানিং। মোহনবাগানের খেলা থেকে আমি ঠিক এই প্রশ্নটাই তোমার কাছে নিয়ে যাচ্ছি যে এখনো 7টা ম্যাচ বাকি, 6টা ম্যাচ খেলেছে মোহনবাগান, প্রত্যেকটা টিমই প্রায় 5-6টা করে ম্যাচ খেলা হয়ে গেছে, এবং এরপরেই একটা ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো আছে মাঝখানে, এবং ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর পরেই কিন্তু আবার বাকি 7খানা ম্যাচ খেলা হবে। তো এইখানে এই টুর্নামেন্টে এবারে এত ছোট একটা টুর্নামেন্ট, মাত্র 13টা করে ম্যাচ খেলবে প্রত্যেকটা টিম। এবারে আজকে মোহনবাগান যেই খেলাটা খেললো এবং একটা ম্যাচ অলরেডি তারা খেলে গেল, মানে হেরে গেল, এবং 3টে পয়েন্ট কিন্তু মাঠে ফেলে এলো হোম ম্যাচে। এটা কিন্তু একটা বড় ব্যাপার যে হোম ম্যাচে পয়েন্ট লস করা। সেখানে তুমি কি ভবিষ্যৎ দেখছো? মোহনবাগান এবারেও কি চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসাবে তুমি দেখছো, নাকি মোহনবাগানের থেকে অন্য টিমগুলো বেটার, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য উঠে আসবে বলে মনে করছে? এই মুম্বাই বলো বা জামশেদপুর বলো, এই টিমগুলো, বা ইভেন ইস্ট বেঙ্গলও এখনো পর্যন্ত চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে, যদিও তারা 2টো ম্যাচ ড্র করেছে, কিন্তু এখনো তারা শুধু চ্যাম্পিয়নশিপে রয়েছে না, ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকে কমা ফুটবলার নিয়ে অনেক বেটার ফুটবল খেলছে। ওদের পাসিং কোয়ালিটি, ওদের টিম গেম, ওদের লড়াই, হ্যাঁ, একটা টিম ভালো খেললেই যে টিম চ্যাম্পিয়ন হবে, বা একটা টিমের প্লেয়ার ভালো হলেই যে সেই দল চ্যাম্পিয়ন হবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। যে টিম ভালো রেজাল্ট করবে সেটার কোনো গ্যারান্টি নেই। আমরা চান্স ফ্যাক্টর যেটা বলি বা লাক বলি, যেটা সেটার উপর ডিপেন্ড করে, চ্যাম্পিয়ন্স লাক সেটার উপর ডিপেন্ড করে। সেখানে তো ইস্ট বেঙ্গল কিন্তু আমি দেখলাম মোহনবাগানের থেকে অনেক বেটার ফুটবল খেলছে। ফুটবলে যে পাসিং ব্যাপারটা, অ্যাটলিস্ট ফ্রন্টে পাস করা, পেনিট্রেটিভ পাস করা, হ্যাঁ, বক্সে পেনিট্রেট করা, এই ব্যাপারগুলো ইস্ট বেঙ্গলের অনেক বেটার, অনেক বেশি কারেক্ট। একটা টিম গত কয়েক বছর ধরে রেজাল্ট পাচ্ছে না বিকজ অফ ব্যাড লাক। কখনো ওদের ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশন, কখনো ওদের ক্লাবের এনভায়রনমেন্ট, হ্যাঁ। তো যাই হোক, ক্লাবটা এখন মোটামুটি ওই মোহামেডান ক্লাবে যে সমস্ত হতো বরাবর, তো ইস্টবেঙ্গল ক্লাবও এখন সেই মোহামেডানের মতনই হয়ে গেছে, হারে যেতে লজ্জা নেই, হারলে জিতলে ওদের লজ্জাও করে না, হ্যাঁ। তো যাই হোক, অথচ আস্ফালন আছে, অথচ কথাবার্তা হাবভাবে মানে সেই পুরোনো দিনের যে সেই একটা ঐতিহ্য, সেটা নিয়ে যাই হোক, সেটা ওদের কালচার, ওদের রুচি, যে যাতে আনন্দ পায়, কিছু করার নেই। কিন্তু ক্লাবের বর্তমান অবস্থাটা একদমই ভালো নয়। মোহামেডান স্পোর্টিং যেরকম ছিল এক সময়, মোহামেডান স্পোর্টিংও ভালো টিম ছিল, তারপরে আস্তে আস্তে আমাদের সময় দেখলাম যে মিথ্যে কথা বলা, প্লেয়ারদের পয়সা আটকে রাখা,
বেতন আটকে প্লেয়ারদের রাখা। খাবারটা পর্যন্ত হুম, মানে কি বলবো, একটা আফটার প্র্যাকটিস একটা টিফিন, সেটা হুম, পর্যন্ত হুম, মানে বলা যায় না, ছোট টিমেও তার থেকে ভালো। তো যাই হোক, হুম, টাকা পয়সা হুম। তো ছেড়ে দেওয়া, কে ক পয়সা পেয়েছে না পেয়েছে, আহ, তো সেই একই অবস্থা। ইস্টবেঙ্গলও এখন আর জেতে না, কোনো ট্রফি পায় না, শুধু বড় বড় আস্ফালন, বড় 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 কথা। যাক, হুম, তাতে যদি কেউ শান্তি পায় পাক। কিন্তু সেই আহ, ইস্টবেঙ্গল কিন্তু এবছর ভালো ভালো টিম খেলছে। আমি করেছে, কিন্তু টিমটার মধ্যে একটা লাস্ট ইউনিটির অভাব কোথাও একটা দেখা যাচ্ছে। লাস্ট একটা দুটো ম্যাচ, ইউনিটির অভাব, মোটিভেশনের একটা অভাব। অন্যান্য বছর হুম, লিগ টেবিলে লাস্ট দুটো টিমের মধ্যে থাকে, মানে শেষের দিক থেকে ফার্স্ট হুম, সেকেন্ড থাকবে। হুম, হুম, এবছর হুম। কিন্তু সামনের দিকে আছে টিমটা, তার কারণই হচ্ছে এবছর বেটার খেলছে। এবং আমি মোহনবাগান টিমের খেলা সামনের দেখে দিকে আছে এবং আমি এর হ্যাঁ আমি ম্যাচ নেই। হ্যাঁ, হুম, 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 আমি মোহনবাগান টিমের খেলা দেখে আমি ভেবেছিলাম যে নতুন কোচ হয়তো তার কিছু প্ল্যানিং থাকবে, তার অনেক নাম ডাক শুনেছি, তা ভেবেছিলাম হুম, খেলার হুম, মধ্যে কিছু চেঞ্জেস আসবে, দেখলাম যে না। আর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের কথা বলতে গেলে তো খুবই খারাপ লাগবে। আজকে যেই হুম, সব জায়গা থেকে ফ্রি কিক পেত্রাতোস বাইরে মেরেছে, তাতে হুম, আমার হুম। মনে হচ্ছিল না যে কোনো সেন্স মেকিং আছে। গোলকিপার যে পোস্টে আছে সেই পোস্টেই পাওয়ারফুল শট মারছে, রাদার এবং লাস্টে যে ফ্রি কিকটা দিল, জোরে মেরে বারের ওপর দিয়ে উড়িয়ে দিল, সে ওটা কথাই আরেকটু বললাম আমার মনে হচ্ছে ইম্প্রোভাইজেশনের দরকার ছিল কোথাও। সে কথাই বললাম যে যেখানে মনে করো প্লেসমেন্ট জরুরি, সেখানে পাওয়ার ইউজ করলে তো ওরম বাইরে যাবেই। টপ একদমই। বক্সের মাথায় আমি কখনো কাউকে দেখিনি যে পাওয়ারফুল মারতে, ওখানে হুম, প্লেসমেন্টটা হুম, বেশি ইম্পর্টেন্ট, যে আমি সঠিক হুম, জায়গায় হুম, বলটা হুম। রেখে দেবো। সেটা একদমই সেটাও তাই। দেখলাম না, হয়তো হুম, টেন্সড হয়ে রয়েছে মুম্বাই সিটি, বরাবরই মোহনবাগানের একটা ভয় বা কাটা, বড় ঘাট। হুম, দেখলাম হুম, হুম। টেন্সড হয়ে রয়েছে। কিন্তু যে সমস্ত জায়গার থেকে ফ্রি কিকস পেয়েছিল দুটো অকেশনে, দুটো আরামসে একদম, গোল করে যেতে পারত। একদম, তো একদম। যাই হোক, লিস্টনকে দেখলাম, এখনো এখনো এত বছর ধরে ভারতীয় দল, আইএসএল, বেস্ট টিম, বাট এখনো ওর বলের স্ট্রোক, একটা বল ছোট স্ট্রোক করব না বড় স্ট্রোক করব, একটা বল স্ট্রোকটা কন্ট্রোলে রাখবো না আউট অফ কন্ট্রোল রাখবো, সবই জরুরি। ফুটবলের স্ট্রোক একটা ফরওয়ার্ডের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি বল নিয়ে স্পিডে অপারেট করার সময় আমার স্ট্রোক আমি ছোট ছোট কন্ট্রোলে রাখবো না ভ্যাকান্ট একটা এরিয়া পেয়েছি সেখানে বড় স্ট্রোক করব। তা আমি হুম, হুম। দুটো অকেশনে দেখলাম ওর স্ট্রোক কন্ট্রোল, এখনো এখনো ওর বলের স্ট্রোক কন্ট্রোল এলো না। তো যাই হোক, তো ফরওয়ার্ডে মনবীরকে দেখলাম, এই এই ছোট ছোট বেসিক জিনিসগুলো কিন্তু দেখলাম প্রবলেম। তো তাতে ভালো টিমের সাথে এইসব হবেই। ভালো টিমের সাথে তোমাকে জিততে গেলে আয়দার টিম গেম অর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। এবার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আমি একটা হুম। অকেশনে একটা ভালো ড্রিবল দেখলাম না, একটা ভালো ডেলিভারি দেখলাম না, একটা ভালো পাস দেখলাম না, একটা ভালো পাস দেখলাম না সামনে যে গোল করার মতো। তো হুম, হুম। সত্যি সত্যি এই যে একজন মোহনবাগান মোহনবাগান সাপোর্টার সাপোর্টারদের লিখেছে, লজ্জা লাগছে, মোহনবাগান সত্যিই লজ্জা সাপোর্টারের লাগে। লজ্জা লাগছে। শুধু লজ্জা নয়, পেনফুল, ভেরি পেনফুল, খুব যন্ত্রণাদায়ক হুম, যে হুম। এত কোটি টাকার একটা টিম এত বছর ধরে, লিস্টন, মনবীর, অ্যাপুইয়া, থাপা, শুভাশিস, বিশাল কায়েত, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি বিশাল কায়েত আজকে যদি ওইসব সেভ না করতো ৩-৪ গোলে হারা, তাই তো। ৩-৪ গোলে হারা। অরিত্র বল লিখেছেন, দিমিত্রি, কামিংস, লিস্টন, রবসন জঘন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখো সাপোর্টার্সদের যন্ত্রণাটা কোথায় দেখো। হুম, ৪টে হুম, ম্যাচ জিতেছে, লাস্ট ম্যাচ হুম, ড্র হুম, করেছে, আজকে হেরেছে। এবার হুম। তারা রিলিজ করতে পারছে না যে তাই তো, মোহনবাগানের খেলা নিয়ে, খেলাটাকে তাই তো। খেলার কোয়ালিটি নিয়ে কিন্তু রিলিজ করতে পারছে না। দেখো না, যন্ত্রণায় ভুগছে। এটা তাই তো। এটা সত্যি পেইনফুল। সাপোর্টার্সদের জন্য ওরা অনেক স্যাক্রিফাইস করে, অনেক কষ্ট করে মাঠে যায়। নিজের তাই কাজ তো। ছেড়ে, নিজের পকেটের পয়সা খরচ করে, রোদে, জলে, ঝড়ে ভিজে মাঠে যায়। একটা ইমোশন নিয়ে যায়। 100%, সেই 100%, ইমোশনটায় ধাক্কা খেলে তো মুশকিল। এট লিস্ট আমি 100%। হারি জিতি নো ম্যাটার। আমি ম্যাচ হুম, হেরেছি, হারতেই পারি। সব ম্যাচ আমি জিতবো না। বাট হুম, একটা হুম, একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ফুটবল তো খেলবো। হুম, হুম, অ্যাটলিস্ট সাপোর্টার্সরা তো বলবে যে না আজকে ব্যাড লাক হেরে গেছে। হুম, হুম, হুম। সেই জায়গাটা কিন্তু বলার মতো জায়গা নয়। না, এটা এটা সে খুবই কনস্ট্রাকটিভ দুঃখজনক।
লজ্জাজনক খেলাটাই আর দেখতে পাচ্ছে। কষ্টকর। হুম। ঠিক আছে কুমার দা, আজকে আমরা অনেকটাই আলোচনা করলাম, ডিটেলে তুমি তুলে ধরলে কোথায় মোহনবাগানের খামতি রয়েছে এখনো পর্যন্ত তোমার চোখে যে এটা ধরা পড়েছে। আমরা পুরোটাই আলোচনা করলাম এবং আশা করি দর্শকরা যেটা তোমার কাছ থেকে এতদিন ধরে চাইছিল এবং মিস করছিল, আমরা অনেকদিন পর তোমাকে নিয়ে এলাম এই লাইভে, এবং দর্শকরা তোমার কাছ থেকে এই অ্যানালিসিস টুকুই শুনতে চেয়েছিল আমার যেটা মনে হয়, এবং তারা যথেষ্ট খুশি আশা করি, এবং আমরা এই কমেন্ট গুলো